This Richard has only one fear in this universe, the fear of looking his Elijah. Don't you ever say such a thing again, Jan. I can't endure it. My mind feels like it's about to explode. I swear to God, if you ever talk about dying again, I'll kill you myself. এলিজাবেথ গালায়ের পেছল ভাব হাতের পিঠ দিয়ে মুছতে মুছতে ঠোঁট বাঁকিয়ে বলে, अंग्रेजी मत बोलिए सर। একদিন বাংলায় এমন একখান গালি দিব তার মানে খুঁজতে 20 দিন লাগবে আপনার। রিচার্ড মৃদু হেসে বলল, আচ্ছা শুনি তো দুইটা গালি। খিটাঙ্কি সিটিনাল। হ্যাঁ? রিচার্ডের মুখে এমন শব্দ শুনে ফিক করে হেসে উঠল এলিজাবেথ। রিচার্ড ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে এলিজাবেথকে তুলে বলল, অনেক গল্প হলো রেড, এবার চলো। কোথায়? আর ধৈর্যের পরীক্ষা নিও না। I requested you, Jan. নো মিন্স নো। এক হাতে এলিজাবেথকে বহন করে অন্য হাতে চিবুক চেপে ধরে রিচার্ড এবার কঠিন গলায় বলল, Watch your tone, honey, or I'll shut your mouth in my way. এই মৃদু হুমকির জবাবে এলিজাবেথ রিচার্ডের থুতনিতে আঙুল ঠেলে মুখটা উপরের দিকে ঘুরিয়ে দেয়। তারপর কণ্ঠনালীতে 2 আঙুল চেপে ধরে বলল, আমি বলেছি গল্প করব মানে শুধু গল্পই করব, আজ কিছু হবে না। শুনতে ইচ্ছে না হলে ঘুমিয়ে পড়ুন আপনি। রিচার্ড গরম নিঃশ্বাস ফেলে হতাশ স্বরে বলল, ওকে, বেশ, ঘুমাবো আমি। এই বলে এলিজাবেথকে কোল থেকে নামিয়ে দিয়ে রিচার্ড উল্টে শুয়ে পড়ে বলল, বিকেলের আগে ডাকবে না আমায়। রিচার্ড শুয়ে থাকলেও ঘুমায় না, মুখ ভার করে পড়ে থাকে। এলিজাবেথ উকি মেরে দেখে, ঠোঁট চেপে হাসে। তারপর টিপ টিপ পায়ে হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ায়। আকর্ষণ জায়গাতে গলা খাকারি দেয়। রিচার্ড বিরক্ত ভঙ্গিতে ভুরু কুচকে ফিরে তাকিয়ে বলল, হোয়াট? এলিজাবেথ ভেজা চোখে মাসুম চেহারা বানিয়ে জিজ্ঞেস করল, আপনি কি সত্যি ঘুমাবেন? রিচার্ড চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ, আর কিছু? এলিজাবেথ ঠোঁট উল্টে আঙুল কসলাতে কসলাতে মৃদুস্বরে বলল, কিন্তু আমি তো জানতাম বিয়ের দিনেই বাসর হয়। এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। মানলাম এখন দিন, তাই বলে কি? কথা শেষ করতে পারল না এলিজাবেথ। তার আগে রিচার্ড ঝড়ের মতো ছুটে এসে তাকে কোলে তুলে নিল। পর মুহূর্তেই আশ্রে ফেলল বিছানায়। তারপর বিদ্যুতের গতিতে রুমের পর্দা টেনে দিয়ে এসির তাপমাত্রা নামিয়ে ফেলল একেবারে ঠান্ডায় জমিয়ে দেওয়ার মতো। ফের চকিতে কমফোর্টারের ভেতর ঢুকে এলিজাবেথকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রিচার্ড নিচু গলায় ফিসফিস করে বলল, এখন বলো, কে কাকে ঘুমাতে দিচ্ছে না? ঝকঝকে এক উজ্জ্বল সকাল। স্বচ্ছ নীলাকাশে ভেসে বেড়াচ্ছে সাদা তুলোর মতো শরতের মেঘ। কাচের গ্লাস ছুঁয়ে ঢুকে পড়া সূর্যের কোমল রশ্মি মুখ ছুতেই পিটপিট করে চোখ মেলে তাকায় এলিজাবেথ। চোখ খুলতেই প্রথমেই ধরা দেয় রিচার্ড। বিছানায় কোনোই ঠেকিয়ে তালুতে গাল রেখে এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে, যেন সারা পৃথিবীর সব অবসর জমা করেছে এই এক সকালে। এলিজাবেথ বিস্ময়ে তাকায় তার উদ্ধত্ত মাখা কোমল চাহনিতে, তারপর চমকে নিজ শরীরের দিকে। লজ্জায় গাল রং ধরে জাফরানের মতো। কমফোর্টারটা আরো আটোসাটো করে জড়িয়ে নেয় সে। রিচার্ড একটুখানি হেসে সুরেলা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, গুড মর্নিং প্রিন্সেস। এলিজাবেথ আলতো হেসে বলল, গুড মর্নিং। রিচার্ড শব্দ করে এক গাঢ় চুমু আঁকলো এলিজাবেথের কপালে। মুগ্ধ কণ্ঠে বলল, My princess is awake. Slept well, little one. I sent some money to your card. Buy whatever you like. You are my queen, and I'll spoil you every way I can. Because I love you. My fierce, fucking dark red. এলিজাবেথ রিচার্ডের উষ্ণ নগ্ন বুক ঘেঁষে গলে পড়া স্বরে বলল, I just need you, Mr. কায়নাত। রিচার্ড থমকে গেল, চমকে উঠল, আবার আনন্দে ঠোঁট বাঁকালো তার নাজুক বইয়ের আমল পরিবর্তনে। রিচার্ড এলিজাবেথের উপর ঝুঁকে এসে হিসিয়ে বলল, লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল এলিজাবেথের চিবুকে। রিচার্ড নিঃশব্দে হেসে নিচু গলায় জিজ্ঞেস করল, Feeling better now? ইঙ্গিতময় প্রশ্নের গভীরতা বুঝে তলপেটে এক ঝাঁক প্রজাপতির ডানা ঝাপটালো। এলিজাবেথ ভেঙচি কেটে ভনিতার ভঙ্গিতে বলল, আমি একদম ঠিক আছি। রিচার্ড ভুরু কুচকে চাইল, বিদ্রুপ সুরে বলল, Really?
এলিজাবেথ কাছে গিয়ে প্রবল আত্মবিশ্বাসে বলে, অফকোর্স। এই বলে সে আড়মোড়া ভাঙতে গিয়েই থেমে গেল। হঠাৎ এক টানাপোড়ন ব্যথায় মুখশ্রীয়ে ছায়া পড়ল নীলাভ কষ্টের রং। রিচার্ড ওকে আলতো চেপে আবার শুয়ে দিয়ে ভুরু তোলার ভঙ্গিতে বলল। হোয়াট? এলিজাবেথ অসহায় গলায় স্বীকার করল। আই এম নট ওকে। রিচার্ড ওর ঠোঁটে এক গভীর চুমু আঁকে, তারপর উঠে দাঁড়িয়ে বলে, ইউ নিড রেস্ট জান। নিঃশব্দে নিচে থেমে যায় রিচার্ড। কিছুক্ষণ পরে খাবারের ট্রে হাতে নিয়ে ফিরে এলো রিচার্ড। নিঃশব্দে এলিজাবেথকে নিজ হাতের রান্না নিজের হাতে দিয়ে খাওয়াতে লাগলো। এলিজাবেথ যতবার তাকে খেতে বলল, সে ততবারই অস্বীকার করলো। এলিজাবেথের খাবার শেষ হতেই রিচার্ড খাবারের ট্রেটি কাউচের ওপর রেখে দরজার দিকে যেতেই পেছন থেকে এলিজাবেথ কণ্ঠ তুলল। আপনি এই সময় দরজা লাগাচ্ছেন কেন? রিচার্ডের গম্ভীর কণ্ঠ। I have not had breakfast yet, honey. বৈশাখের মাঝামাঝি শুষ্ক খাল বিলগুলোতে ধীরে ধীরে ফিরে আসছে প্রাণ। দুদিনের টানা টইটম্বর বৃষ্টির জল আজ রাক্ষসের মতো গেলে নিচ্ছে বৈশাখী রোদের হিংস্র তাপ। হসপিটালে মাথার উপর জিদ্দি বাচ্চার মতো ঠায় দাঁড়িয়ে সূর্যি মামা। রাজধানীর সর্বোচ্চ সম্মানিত হাসপাতাল লিভার কেয়ার হসপিটাল, ধনীদের চিকিৎসার প্রথম এবং একমাত্র ভরসা। হাসপাতালে ভিআইপি কেবিনে আজ টকবগে উত্তেজনা। 14 দিন অচেতন থাকার পর অবশেষে জ্ঞান ফিরেছে রিচার্ডের। সেই ভয়াল অ্যাক্সিডেন্টে রিচার্ডের মুখ থুবড়ে পড়েছিল ইটের উপর। মাথায় ঘটে অভ্যন্তরীণ আঘাত। মুখের এক পাশ থেতলে যাওয়া চেহারাটা চেনে নেওয়ার মতো ছিল না। জ্ঞান ফিরে এলেও কথা বলতে পারেনি, চোখ মেলেনি। তবে দীর্ঘ চিকিৎসার পর রিচার্ডের মুখে সফল সার্জারি সম্পন্ন হয়। সিঙ্গাপুরের একজন খ্যাতিমান স্পেশাল সার্জনের হাতেই রয়েছে মুখমণ্ডলের পুনর্গঠন। আজ সেই মুখ থেকে ব্যান্ডেজ খোলার দিন। কেবিন জুড়ে চাপা শ্বাস, থমথমে হাওয়া। এক হাতে আয়না ধরে আছেন সহকারী চিকিৎসক, পাশে দক্ষ হাতে অপারেশন করা স্থান থেকে ব্যান্ডেজ ছড়িয়ে নিচ্ছেন সার্জন, ধীরে অত্যন্ত মৃদু স্পর্শে। তার চিন্তিত মুখভাবে চাপা ভয়। রিচার্ডের পাশেই দাঁড়িয়ে আছে লুকাস, চোখে উদ্বেগ স্পষ্ট, ঠোঁটে অস্পষ্ট প্রার্থনার, বুক জুড়ে অজানা এক ভয়। সে জানে রিচার্ডের মুখমণ্ডল থেকে ব্যান্ডেজ খোলার পরে রিচার্ডের সর্বপ্রথম প্রশ্ন কি হবে। সে প্রশ্নের উত্তর তার কাছে নেই। বিশাল আয়োজন করে প্রস্তুতি নিয়েও সে ব্যর্থ, তারা ব্যর্থ। ভেতরে ভেতরে তটস্থ অগ্রসয়ী তাণ্ডবীয় ঝড়ের তীব্রতা নিয়ে। তবে তেমন কিছুই হলো না। ঝড় শুরু হওয়ার পূর্ব মুহূর্তে নিস্তব্ধতা কেবিন জুড়ে। সম্পূর্ণ ব্যান্ডেজ খুলতে সার্জনের ভেতর থেকে চাপা উদ্বেগ বিলীন হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল অ্যাপ্রন পরিহিত নিপাট ভদ্রলোক। উদ্বিগ্নতায় ঠাসা লুকাসের মুখ প্রসন্নতায় উদ্ভাসিত হলো। অনুভব করলো দীর্ঘদিন ধরে বুকের উপর দুমড়ে পড়া ভারী পাথরটার নেই। হালকা লাগছে বুকের বাপাস। তবুও সে মনের ভেতরের অস্থিরতা থেকে খুঁটিয়ে খাটিয়ে শূন্য দৃষ্টিতে পরখ করছে রিচার্ডকে। তার অবচেতন মন দেখলো প্রাণ ভরে বসের নতুন রূপ। রিচার্ডের প্রস্তর কঠিন মুখে দৃষ্টিনন্দন তেমন কোনো পরিবর্তনই আসেনি। শুধু নতুন ত্বকের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছে গালের কাটা দাগটা। দারুণ এলাহি আয়োজনের মাধ্যমে মুছে দেওয়া হয়েছে সেই রোমহর্ষক অতীতের নৃশংস কারুকার্যের নিদর্শন। সবকিছু ঠিকঠাক আছে, তা গভীর সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বেরিয়ে গেল ডক্টরস। কক্ষ জুড়ে পিনপতন নীরবতা। সময় নিয়ে রিচার্ড চোখ খুলল। অন্তর্গত ভয় নিয়ে সে সর্বপ্রথমে তাকালো হাতের দিকে। কেননো লাগানো হাতটা খালি চোখে দেখে বুক চিরে বেরিয়ে গেল করুণ দীর্ঘশ্বাস। সঙ্গে সঙ্গে চোখ বুজে নিল নিবিড় নৈশব্দে। তার একটিমাত্র প্রশ্নের উত্তর সে নিঃশব্দে পেয়ে গেছে। এলিজাবেথ নেই। থাকলে ভঙ্গুর প্রকৃতির মেয়েটা নিশ্চয় তার হাতটি শক্ত করে ধরে পাশে বসে থাকতো। চোখে থাকতে এক আকাশ কাতরতা। বস, লুকাস আয়নাটা রিচার্ডের মুখের সামনে ধরে রুদ্ধ কণ্ঠে ডাকলো। রিচার্ড এবারও সময় নিল। লোকটার আচরণে মনে হচ্ছে সে চোখ খুলতে ভয় পাচ্ছে। এর পেছনের রহস্য একমাত্র এই মানুষটাই জানে। পেরিয়ে গেল সময়ে বাধা কিছু মূল্যবান সময়। অবশেষে চোখ খুলল রিচার্ড। দৃষ্টি রাখলো স্বচ্ছ আয়নায়। তেমন কোনো পরিবর্তন ধরা পড়ল না তার ইগল দৃষ্টিতে। মাথার ব্যান্ডেজ 3 দিন আগে খোলা হয়েছে, চুলগুলো একদম ছাটানো। রিচার্ডের মনে পড়ল ভিয়েতনামের মিশনে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পরও চুলগুলো এভাবে ছাটিয়ে ফেলা হয়েছিল। আজ আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কারণ লালডাঙ্গা কেষ্টাসির সে মেয়েটা। নিচের দিকে তাকিয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছে হলো না রিচার্ডের। তীব্র বিতৃষ্ণা নিয়ে চোখ ফিরিয়ে ফেলল সে। নিঃশব্দে গিয়ে দাঁড়ালো জানালার কাছে। গধূলির মরা রোদ ঝিমোচ্ছে জানালার কার্নিশে। রিচার্ড ফাফা দৃষ্টিতে তাকিয়ে থাকে কমলা রঙের আকাশে। আকাশে সূর্য নেই, ধরিত্রীতে নেই সূর্যের তেজস্ক্রিয় রশ্মি রঙা কুন্তল রাশির সেই নারী। রিচার্ড যেন অকুল পাথরে পড়ল। হঠাৎ করেই বুক হিম হয়ে আসে তার, হাত পা ঠান্ডা হয়ে আসে। অপ্রতিরোধ্য রিচার্ডের দুচোখ সচল হয়ে আসে। তার পুরুষোচিত অহং, অপ্রতিরোধ্য রাগ, পৈশাচিক হিংস্রতা
একা বাঁচার দৃঢ় আত্মবিশ্বাস, চোখে দাও দাও করে চলতে থাকা প্রতিশোধ স্পৃহা, নাকুচে দম্ভে ভরা লোকটা সকল তেজ একদমই হঠাৎই স্নান হয়ে আসে। নিজেকে আবিষ্কার করলো ভঙ্গুর, স্বামী হিসেবে ব্যর্থ, প্রেমিক হিসেবে জঘন্য। এত এত বদনামের বারে মূর্ষে পড়ে তার হৃদয়। রিচার্ডের চোখ গেল হাতের পিঠের উপর। দীর্ঘদিন ধরে স্যালাইন চলার কারণে চামড়া যেন মরে গিয়েছে, নেই সে উজ্জ্বলতা। টকবগে রগগুলো অবিশ্রাম ইঞ্জেকশনের সুচারুঘাতে নুয়ে পড়েছে। হঠাৎ রিচার্ডের মানসপটে ভেসে উঠল একটি অনিন্দ্য সুন্দর চাঁদনি রাতের অনুপম দৃশ্য। তারা দুজনে খোলা আকাশের নিচে উন্মুখ টেরেসে একে অপরের সত্তায় নিজেদের উষ্ণতা ছড়ানোয় মগ্ন ছিল। এলিজাবেথ ছিল রিচার্ডের কোলে অর্ধ অনাবৃত অবস্থায়। স্বামীর অপ্রতিরোধ্য হাতের স্পর্শে স্পর্শে কাঁপছিল তার দেহ বল্লরী। মোমের মতো উদার নধর পিঠ জুড়ে ছিল লোকটার নিষ্ঠুর ওষ্ঠের রাজত্ব। নিঃশ্বাসে ছিল অস্থির ভাব, গভীর অন্তরঙ্গ মুহূর্তে। আচানক এলিজাবেথের চোখ গিলছিল রিচার্ডের হাতে। পূর্ণিমার দীপ্তিময় আলোয় রিচার্ডের মোম ঢালা লালিত হাত যেন চাঁদের আলোরই প্রতিবিম্ব। কত শুভ্র, কোমল, নিখুঁত। সে অপার্থিব মুহূর্তে এলিজাবেথ তার ধবধবে হাতটি নিচের হাতের পাশে ধরে মিলিয়ে বলেছিল, আপনার গায়ের রং দেখে বোঝাই যায় না আপনি বাঙালি, যেন বিদেশি কোনো বিড়াল। ইস, কি অপরূপ আপনার হাতের রং, মাঝে মাঝে আমার খুব হিংসা হয়। রিচার্ড ভুরুকুচকে তাকাতেই এলিজাবেথ পরপরই তাকালো নিচের গোলাপি হাতের দিকে। মুহূর্তেই মনে হলো যেন দুটি হাত নয়, দুটি সৌন্দর্যের প্রতিযোগী, কেউ কারো চেয়ে কম নয়। এক চিলতে সংকোচে এলিজাবেথ পড়ল দ্বিধায়। নিজের সিদ্ধান্ত নিতে পারছে না কে এগিয়ে। হঠাৎই সে রিচার্ডের গলায় বাহু জড়িয়ে ধরে এক চিলতে উচ্ছ্বাস নিয়ে বলেছিল, আমি তো এখন শুধু ভাবছি আমাদের বাচ্চাটা কত সুন্দর হবে। আই ক্যান্ট ওয়েট টু সি হিম হার। রিচার্ড নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে আছে। লুকাস নিজেও বিস্ময়ে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে রিচার্ডের পেছনে। রিচার্ডের এই স্তব্ধতা ঘূর্ণিঝড়ের আভাস, নিজেদের ব্যর্থতার। অস্বস্তিতে গুম হয়ে যায় মন। লুকাস সাহস সঞ্চয় করে অনুনয়ে বলল, বস, আমরা খুব শীঘ্রই ম্যামকে খুঁজে বের করব। নাথিং ক্যান স্টপ আস। Naso, come inside. লুকাস চমকে উঠল রিচার্ডের রাশভারী আওয়াজে। চমকে উঠল দরজার আড়ালে থাকা মানুষটাও। দীর্ঘ সময় গড়িয়ে যাওয়ার পরও কেউ না আসায় রিচার্ড ধৈর্যচ্যুত হয়ে কঠিন গলায় ডাকল, Naso? নিঃশব্দে পা ফেলে ভেতরে প্রবেশ করলো বলহীন নিষ্প্রাণ নেশো। তবে এগোনোর সাহস হয় না। প্রস্তর মূর্তির মতো দূরত্ব রেখে দাঁড়িয়ে রইল, নতদৃষ্টি নিবিষ্ট। লুকাস সচকিত, অনবরত ঢোক গিলছে সে। আর চোখে রিচার্ডকে দেখছে একবার, তো আবারও নেশোকে। ধূসর রঙের টি শার্ট পরা নেশোর গমরাঙা পেলব চেহারা কাল রাত্রির আধারে তলিয়ে গিয়েছে। অনাহারে গ্লানিতে অন্তর্দহনে চিমসে যাওয়া চোয়াল সাক্ষী নিদ্রাহীন রাতগুলোর। বাদামি চোখজোড়া ফ্লোরে নিবদ্ধ। একটি দীর্ঘদেহী ছাড়া এসে দাঁড়ালো তার সামনে। শূন্য চোখে নিরীক্ষণ করছে তার আপাদমস্তক। নেশোর নিঃশ্বাসে অস্থিরতা বাড়ে, রক্ত চলাচল কিছুক্ষণের জন্য থেমে যায়। সে নিঃশ্বাস আটকে কম্পিত কণ্ঠে বলল, সরি বস। বরফের থেকেও ঠান্ডা রিচার্ডের কণ্ঠস্বর ঘাড় বাঁকিয়ে বলল, Just sorry. নেশোর চোখ বাষ্পাকুল হয়। অবশিষ্ট গ্লানিবোধটুকু ধোয়ার মতো চারপাশ থেকে ঘিরে ধরে তাকে। এই একটা ভুলই তাকে এতদিন যাবৎ আত্মগ্লানিতে কুড়ে খাচ্ছে। বুকের ভেতর এত বড় বোঝা নিয়ে আর থাকতে পারছে না সে। এই গ্লানি নিয়ে বাঁচা যায় না। নিজ অবস্থান থেকে নেশো তার দিকটা ব্যাখ্যা করার চেষ্টা করলো জড়িয়ে আসা কণ্ঠে। জেমসের লোকেরা ইব্রাতকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। জেমস আমাকে থ্রেট দেয়, যদি আপনাকে শ্যুট না করি তাহলে ওরা ইব্রাত আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। থ্যাংক গড তখন ল্যাকিলি লুকাস ঠিক সময় ওইখানে পৌঁছাতে পেরেছিল, তাই ওদের কোনো ক্ষতি হয়নি। বিশ্বাস করুন বস, আমি প্রি প্ল্যান সাজিয়ে আপনাকে ওখানে যাবার জন্য কল করেছিলাম, কিন্তু আমরা জানতাম না জেমসের কাছে প্ল্যান বি ছিল। হঠাৎ করে ট্রাক। নেশোর কণ্ঠরোধ, চোখের কলবে গড়াগড়ি খাচ্ছে জলরাশি। রিচার্ডের মসৃণ কপলে ভাঁজ পড়ল চিন্তার বলিরেখার। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। সে এবার তার প্রেক্ষাপট থেকে নেশোর অবসান উক্তি বলতে লাগলো, তোমার প্ল্যান ছিল নিখুঁত, শীতল, হিসেবি আর ধূর্ততায় মোড়ানো। লুকাসকে ইব্রাতের কাছে পাঠানোটা ছিল একেবারেই কৌশলী চাল। জেমস কিছুই জানতো না, আর সে জানতো না তুমি রিচার্ড কায়নাতের পোষা। যে মরবে তবু বিশ্বাসঘাতকতা করবে না। তাই তুমি বেছে নিয়েছিলে বুদ্ধির আশ্রয়। তুমি ঠিকঠাক নিশানা করেছিলে। 9M থেকে আমার কাঁধের কোমল মাংসে গুলি করেছিলে, যাতে করে প্রাণ না যায়, অতিরিক্ত রক্তক্ষরণে শুধু সেন্স হারাই, যাতে সময় মতো লুকাস ইব্রাতকে উদ্ধার করতে পারে। এরপর জেমসের আদরের সৈন্যদের মৃতদেহ আমার পোষা শকুনের ভোজন।
ছিঁড়ে টেনে গিলে ফেলা সবটাই ছিল তোমার নকশার অংশ, রাইট? কিন্তু তোমার গাণিতিক ছকে মিস হয়েছিল একটা অজানা চলক। তোমাদের ম্যামের আগমন, আমার ট্র্যাকের সাথে তার সেই আকস্মিক সংঘর্ষটা ছিল তোমার প্ল্যানের বাইরে। অথচ ওই বাইরেটাই আজ সবকিছু উলট পালট করে দিল। এম আই রং? নেশা হতবিহব্বল হয়ে রিচার্ডের দিকে তাকালো। তার চোখের কাতর দৃষ্টি বলছে হ্যাঁ, সবটা সত্য। সে নেমোখারাম না। নুন খেয়ে গুণ গাওয়ার স্বভাব তার না থাকলেও পিঠ ছিঁড়ছে ছুরি মারার মতো অকৃতজ্ঞ সে নয়। সে অনিমেষ চোখে রিচার্ডের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণেই নিজ কর্মকাণ্ডের অনুতাপে মাথা নত হয়। নতশ্রী মুখে দাঁড়িয়ে থাকে নৈশব্দ শীতল আত্মব্যথা নিয়ে। যে মানুষটা তাকে এতটা বিশ্বাস করে, সে যেই মানুষটারই বুকের গুলি চালিয়েছে। কথাগুলো ছুরি হয়ে নেশোর হৃদয়ে দাগ কাটতে থাকে। গ্লানিতে রক্তাক্ত হয় অভ্যন্তর। তাদের মাঝে লুকাস কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে। রিচার্ড ধূর্ত, সে জানত, মনে প্রাণে বিশ্বাসও করে। তবে সময় যতই গড়াচ্ছে ততই সে রিচার্ডের প্রতি মুগ্ধ হচ্ছে। রিচার্ডের ঠোঁটে তখনও চাপা হাসির সয়লাভ। সে সন্তপর্ণে হাত রাখলো নেশোর কাঁধে। নেশো চমকে ওঠে, রিচার্ডের দিকে তাকায়। সামনের লোকটা চোখের সুদৃঢ় আশ্বাসে এবার তার চোখের কোল ছাপিয়ে প্লাবন হলো। ছুটে গিয়ে চাপটে ধরলো রিচার্ডকে। হুক করে কেঁদে উঠল। রিচার্ড ভারী নিঃশ্বাস ফেলে নেশোর পিঠে হাত রাখে। দুপোটা নীরবে গড়িয়ে পড়ল লোকাসের চোখ থেকে। রিচার্ড প্রস্তর কঠিন মুখে দেয়ালে পিঠ হেলিয়ে আতশোয়া হয়ে বসে আছে, চোখ বন্ধ করা। গভীর ভাবনায় নিমজ্জিত সে। দীর্ঘক্ষণ হাত শক্ত করে মুষ্টিমেয় করে রাখার কারণে সাদা ব্যান্ডেজ লালচে বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। তবুও সে নির্বিকার নিরুদ্বেগ। পাশে লুকা চিন্তিত মুখে সোফায় বসে আছে। 22 দিন হয়ে গিয়েছে এলিজাবেথ নিখোঁজ। এত চেষ্টা করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। জেমসেরও কোনো খবর নেই। এত লোক লাগানো হয়েছে, তারপরও হদিস মিলছে না। অথচ আড়ালে থেকে নিখুঁত নিশানায় কোপ দিয়ে যাচ্ছে অপার পরিকল্পনায়। হঠাৎ নেশো দৃপ্ত পদচ্ছাপে রিচার্ডের সামনে এসে দাঁড়ায়। রিচার্ড চোখ খুলতেই সে তার সামনে একটা ভিডিও ক্লিপ তুলে ধরল। এটা সেদিনই সিসিটিভির ফুটেজ, যেদিন এলিজাবেথ সবিতা বেগমকে খুন করেছিল। লুকাস, নেশো, রিচার্ড তিনজনেই দেখলো এক নতুন এলিজাবেথকে। নৃশংস এলিজাবেথকে তারা আর কখনো দেখেনি। এই তেজ, এই হিংস্রতা এতদিন কোথায় লুকিয়েছিল? সবিতা বেগম প্রাণপণে নিজেকে রক্ষা করতে চেয়েছিল, কেঁদেছিল, হাত জোর করেছিল। কিন্তু প্রতিশোধে উন্মত্ত এলিজাবেথের চোখ সেই আরতি ছিল তুচ্ছ, একটা পোকামাকড়ের কান্নার মতো। একবার নয়, বারবার ঠান্ডা মাথায় যান্ত্রিক ভঙ্গিতে সে ছুরি বসিয়েছিল সবিতা বেগমের বুকে, পেটে, গলায়। হাড়ে ঠেকে ছুরি মেথে মেছে আবার চালানো হয়েছে। এক একবার যেন কাটছিল শুধু শরীর নয়, সমস্ত অতীত, প্রতারণা, অপমান। রক্ত ছিটকে গিয়ে দেয়ালে আঁকছিল লাল ছবির মতো বিভৎস চিহ্ন। সবিতা বেগমের গঙানি আর ছুরি মাংস কাটার গ্যাস গ্যাস শব্দ মিশে তৈরি করেছিল এক রুদ্ধশ্বাস নরক সঙ্গীত, একটা ঘোরজোড়া মৃত্যুর অর্কেস্ট্রা। রিচার্ড দৃষ্টি ফিরিয়ে নিল। নেশো ফোনটা পকেটে গুজে রেখে শান্ত গলায় বলল, ডোন্ট ওয়ারি বস, আই থিঙ্ক শি ক্যান প্রোটেক্ট হারসেলফ, শি ইজ এনাফ স্ট্রং না? হঠাৎ রিচার্ডের চোখে মুখে বিজলি খেলে গেল। কণ্ঠস্বরটা ভারী, ভাঙা শোনালো। How about me, huh? How about me? How could I survive without her? বরাবরের মতোই রিচার্ড অনুভূতি প্রকাশে ব্যর্থ। তার চোখ থেকে অশ্রু বেরোয় না, বেরোয় রক্ত। তবু অভিব্যক্তি থাকে পাথরের ন্যায়। লুকাস পাশ থেকে বিরস মুখে বলল, বস, জেমস তো একেবারে বেপত্তা। শেষবার ওকে সিলিসি দ্বীপে দেখা গিয়েছে। কোনো সোর্স পাচ্ছি না যেটার মাধ্যমে ম্যামের কাছে পৌঁছবো। রিচার্ড খুব মনোযোগ দিয়ে লুকাসের কথা শুনল। গম্ভীর চিন্তার ভাঁজ পড়ল তার রাশভারী কপালে। রিচার্ড লুকাসের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, Here is her phone. লুকাস এলিজাবেথের গ্লাস ফাটা ফোনটা রিচার্ডের হাতে দিল। রিচার্ড তার ধারণা অনুযায়ী সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপে গেল এবং সেই ভিডিওটাই ওপেন করলো। ভিডিও দেখা মাত্র উৎসুক নেশো। লুকাস সচকিত চোখের মনোযোগল ঘুরিয়ে একে অপরের দিকে তাকালো। লুকাস বিস্ময় বিশিষ্ট গলায় বলল, বস, এটা তো Miss Elisa. রিচার্ড ফোনটা বেডে রেখে আবারও দেয়ালে গায়ে দেয়। নেশো গম্ভীর মুখে ততোধিক বিস্ময় নিয়ে বলল, কিন্তু বস, জায়গাটা আসলে কোথায়? এমন ভয়ঙ্কর স্থান তো শুধু সিনেমা বা দুঃস্বপ্নই মানায়, বাস্তবে নয়। আমার তো মনে হয় পৃথিবীতে এমন নরক সদৃশ কারাগার সত্যি আছে কিনা তাই নিয়ে সন্দেহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, জেমসের কাছে মিস এলিসা গেল কিভাবে? রিচার্ড কোনো প্রশ্নের উত্তর দিল না। সে উঠে দাঁড়ালো। হাতের ক্যানোলাটা নিস্তরঙ্গ মেজাজে একটানে ছিঁড়ে ফেললো মেঝেতে। সাথে কয়েক ফোঁটা রক্ত ছিটকে পড়লো সাদা টাওয়ালে। লুকাসের হাত থেকে কালো ব্লেজার নিয়ে পড়তে পড়তে বলল, গাইস, গেট রেডি, আমরা ইতালি যাচ্ছি। তাদের কারোর মুখেরই দ্বিমতের ছাপ দেখা গেল না, সুতরাং তারা সদা প্রস্তুত।
রিচার্ড ঘাড় বাঁকাতে বাঁকাতে নেশার উদ্দেশ্যে বলল। মায়া, মাফিয়ার ওদের বাচ্চাদের সাথে নিয়ে যাও। ওরা এখানে কার সাথে থাকবে? মায়া ও মাফি এখন একটি পুত্র 3টি কন্যা সন্তানের পিতামাতা। 4 জনের মায়ার গায়ের উজ্জ্বলতা পেয়েছে। অহংকারী মনোভাব দেখিয়ে বাপের ধারও ধারেনি। নেশা একটিও ইতস্তত গলায় বলল। বস, ওরা না হয় ইব্রাতের সাথে থাকুক, রাত একদম একা হয়ে পড়বে তো। রিচার্ড কিছু বলল না। ফোঁস নিঃশ্বাস ফেলে সামনে পা বাড়াতে পেছন থেকে লুকাস বলল। বস। রিচার্ড ভুরু কুঁচকে পেছন ফিরতে লুকাস থমথমে গলায় বলল। বস, পাশের কেবিনে আপনার ভাই। রিচার্ডের রক্তিম চোখের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল লুকাস। ভুল সংশোধন করে ফের বলল। মিনিস্টার তাকবীর দেওয়ান পাশের কেবিনে অচেতন। যদিও মাঝে মধ্যে 2বার সামান্য জ্ঞান ফিরেছিল, কিন্তু পাগলামির মতো আচরণ করায় ডাক্তার তাকে হাইডোজ ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। এখন 3 দিন ধরে নিস্তেজ পড়ে আছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, 2 পায়ের অবস্থা ভয়াবহ। পা দুটো একেবারে থেতলে গেছে, সম্ভবত কেটে ফেলতেই হবে। না। রিচার্ডের হঠাৎ গর্জনে চমকে উঠল দুজনে। রিচার্ডের চোখের গনগনে অগ্নিশিখা। সে স্পষ্ট গলায় রাশভারী আওয়াজ তুলে বলল। টেক হিম উইথ আস। সেদিন এলিজাবেথ যখন ছুটে পালাচ্ছিল তাকবীরের কাছ থেকে, তখন পেছন থেকে কান্নায় ভেঙে পড়ে তাকবীর। চিৎকার করতে করতে বলেছিল, আমি অভিশাপ দিলাম তোমায়, তোমার গর্ভ থেকে জন্ম নিক এক তাকবীর দেওয়ান, আর তার সঙ্গেও যেন এমনটাই হয় ঠিক যেভাবে প্রতারণা হয়েছে আমার সঙ্গে। দুনিয়া যেন তার কাছেও হয়ে ওঠে ততটাই নির্মম যতটা হয়েছিল আমার বেলায়। তখন তুমি বুঝবে, অনুভব করবে এই যন্ত্রণার ভেতর দিয়ে বেঁচে থাকা কাকে বলে। তখন সে ভেসে যাচ্ছিল কষ্টের জোয়ারে। পাগলের মতো উচ্চারণ করেছিল কথাগুলো, কিন্তু ওই মুহূর্ত পেরোতেই অনুশোচনার আগুনে পুড়তে থাকে সে। এলিজাবেথের পেছনে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় সে অভিশপ্ত জায়গাটায়, যেখান থেকে ওকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। তাকবীর নিজের জীবন বাজিয়ে রেখে চেষ্টা করেছিল এলিজাবেথকে বাঁচাতে, কিন্তু জানোয়ারগুলো তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ওই সময়ে ন্যাশো রিচার্ডকে রক্তাক্ত অবস্থায় দেখে আর নিজেকে ধরে রাখতে পারেনি। সবাইকে মেরে যখন সে রিচার্ডকে নিয়ে হাসপাতালের দিকে দৌড়াচ্ছিল, তখনই রাস্তায় পায়ে ছটফট করতে থাকা তাকবীরকে। পরে তাকবীরকেও হাসপাতালে নিয়ে আসে ন্যাশো। রিচার্ড বোধহয় রক্তের টানেই হেঁটে যাচ্ছে তাকবীরের কেবিনের দিকে। সে নিজেও জানে না কেন যাচ্ছে, তবে তার পা দীপ্ত পদচ্ছাপ ফেলে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। লুকাস, ন্যাশো রিচার্ডের দোপাশে। রিচার্ড নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আমি এবার খেলবো খেলোয়াড় ছাড়া। মাঠে খেলা হবে, তবে থাকবে না বল। লুকাস ভুরু কুচকে সন্দেহ ভরা গলায় বলল। তাহলে খেলা হবে কিভাবে বস? রিচার্ড বিরক্ত হয়ে ঠোঁট বাঁকালো। উফ লোকা, তুমি খুবই সরল। রিচার্ডের ঠোঁটের কোণে ঝুলে থাকা রহস্যময় হাসিটাই ছিল লুকাসের জবাব। লুকাস হঠাৎ লাফিয়ে উঠল। বুঝেছি বস, একদম বুঝেছি। রিচার্ড গম্ভীর গলায় বলল। যার জন্য জান কোরবান দিতে পারি তার গায়ে আঁচ পড়তে দিবে না এই রিচার্ড কায়নাত। আমি এখনো বেঁচে আছি। জেমস ভুলে গেছে এই মাঠের পুরনো খেলোয়াড় আমি। সাময়িক বিরতিতে ছিলাম ঠিকই, কিন্তু খেলার হাত ভুলিনি। রিচার্ড থামল, গভীর একটা নিঃশ্বাস টেনে বলল। ভাগ্য যখন আমায় ছোবল মারে, রক্তে তখন বিষের প্রবল জ্বালা। আর সেই মুহূর্তে ওই মেয়েটা আসার আলো এসেছিল আমার জীবনে। তার স্পর্শে আমি অনুভব করি আর নেই জ্বালা পোড়া, নেই বিষক্রিয়া। আমি সুস্থ। আমার প্রতিটি পাজরে পাজরে আছে প্রগাঢ় ভালোবাসা। আমি মানুষ, আমিও ভালোবাসতে জানি। আমার প্রথম ভালোবাসা সে, আমার শেষ ভালোবাসাও সে। রিচার্ড নিঃশব্দে কেবিনে প্রবেশ করলো। এয়ার কন্ডিশনের শীতল বাতাসে ঘর জুড়ে এক চাপা থমথমে ভাব। নেশা ভেতরে এলো না, দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে রইল। ওদিকে লুকাসের ফোন বারবার বাজছে। শেষে বিরক্ত হয়ে সে ফোন নিয়ে বাইরে চলে যায়। সুইটি কখন থেকে ফোন করছে সে খেয়ালই ছিল না। ফোন কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো এক অভিমানী রমণীর কর্কশ কণ্ঠস্বর। কিন্তু আজ লুকাসের মন দারুণ ভালো। বইয়ের রাগ ভাঙাতে সে হেসে ফেলে, একটা দুষ্টু কৌতুক ছুড়ে দেয়। আমি তোমার প্রেমে পাগল, তাই তো করি পাগলামি। মেরেছ চটকনা, এর লাগা তুমি প্রেম দিবা না? আই লাভ ইউ, দিল তো পাগল। রিচার্ড ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাকবীরের দিকে। তাকবীরের মুখে অক্সিজেন মাস্ক, নিস্তেজ শরীরটা সাদা চাদরের সঙ্গে মিশে একাকার। কোনো সাড়া নেই। রিচার্ডের চোখে এক অদ্ভুত দৃষ্টি, তবে হঠাৎই তার চোখের সামনে ভেসে ওঠে একটা ঝাপসা স্মৃতি, অস্পষ্ট একটা প্রতিবিম্ব। সঙ্গে সঙ্গে মুখ শক্ত হয়ে ওঠে, জল আটসাটো। সোজা হয়ে দাঁড়িয়ে রিচার্ড ঠান্ডা গলায় বলল। আইস, তুই আমার ভাই না, শুধুই প্রতিদ্বন্দ্বী।
শব্দগুলো বিষের মতো চিবিয়ে বলে হনহনিয়ে বেরিয়ে যায় রিচার্ড। পেছনে পড়ে থাকে তাকবীরের নিথর দেহ। নিস্তব্ধ ঘরে হঠাৎই তার চোখের কোণে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু, নীরবে নিঃশব্দে। 250 হাতের এক মৃত ঘর, একদম আলোহীন, নিঃশ্বাসবন্দি, যেন অনন্তকাল ধরে সময় এখানে থমকে আছে। 3 হাতের সরু দরজায় পা রাখতেই এক বিষাক্ত পচা গন্ধ হাওয়ার মতো ঝাঁপিয়ে পড়ে। নেশোয়াল লুকাসের মুখে রুমাল উঠে যায় নিচে থেকে, বিকৃত হয় মুখভঙ্গি। অথচ রিচার্ড এগিয়ে যায় চুপচাপ। এই গন্ধই তার চেনা কোনো পুরনো বন্ধু। চারপাশে মৃত্যুর নিঃশ্বাস। ঘরটি পাশ বরাবর বড়, কিন্তু লম্বালম্বি এতটাই খাটো যে সোজা হয়ে দাঁড়াতে গেলেই মাথা ঢুকে যায়। তারা তিনজনেই দুলতে দুলতে নত হয়ে প্রবেশ করে। ভিতরে পা রাখতে অন্ধকার এমন ঘন হয়ে উঠেছে যেন আলো নিজেই এখানে ঢুকতে ভয় পায়। ন্যাশনাল লুকাস হাত কাঁপতে কাঁপতে ফোনে ফ্ল্যাশ চালায়। ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন ঘরে মৃদু আলো জ্বলে উঠতেই সাথে সাথে গা ছমছমের নিঃশব্দতার গায়ে আতঙ্ক চিৎকার করে ওঠে। মেজাটা যেন সাক্ষাৎ এক মৃত্যুর জাদুঘর। ছড়ানো ছিটানো হাড়গোড়, কিছু মানুষের, কিছু এমন জানোয়ারের যাদের খোঁজ ইতিহাসও রাখে না। কঙ্কালগুলো শুয়ে নেই, তারা যেন শোকে জর্জরিত হয়ে কুঁচকে আছে। কণ্ঠিত চোয়াল ফাটিয়ে আর্তনাদ করে উঠতে চায়। মেঝেতে জমাট বাঁধা রক্ত 1 হাত উচ্চতার স্তর তৈরি করেছে। দেয়াল জুড়ে আঁকা রক্তমাখা আঙুলের রেখায় ফুটে উঠেছে কোনো অজানা প্রাচীন অভিশপ্ত শিল্প। প্রতীকগুলো চোখের ভেতর গেঁথে যায় আর মগজে বিষ ঠেলে দেয়। ধারালো ছুরি, কোঠার কাচের মতো অস্ত্র পড়ে আছে যত্রতত্র। এখানে কোনো জানালা নেই, কোনো আসবাব নেই, শুধু আছে এক অদৃশ্য ফিসফিসানি, একটা ঠান্ডা রক্তহীন বাতাস আর মৃত্যুর গন্ধে ভারী হয়ে ওঠা সময়। এই ঘরে একটা সময় মানুষ ছিল, তার আর্তনাদ ছিল, তবে এখন শুধু আছে ভয়ের হাড়গোড় আর আত্মার অনিঃশেষ থরথরানি। ঘরের মাঝখানে বসানো একটি কাঠের চেয়ার, পোকায় কাটা, আধা ভেঙে পড়া। তার গায়ে জড়িয়ে থাকা মোটা দড়ি বলে দেয় কেউ এখানে কেবল বন্দী হয়নি, কাউকে শিকার করা হয়েছে। এমনভাবে বাধা রাখা হয়েছিল যেন তার সময়টাকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলা হয়। লুকাস নেশো বুঝতে পারে এটাই সেই চেয়ার যেখানে মিস এলিসাকে বেঁধে রাখা হয়েছিল। ভিডিওতে তারা এই চেয়ারটাই দেখেছিল। তখন জায়গাটা যতটা না ভয়ঙ্কর মনে হচ্ছে, সচক্ষে ততটাই ভৌতিক লাগছে। নিস্তব্ধতায় কাঁদতে চায়। দেয়ালের ছায়া গা বেয়ে নেমে আসে। কেউ যেন ঘরের এক কোনায় দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে আস্তে, গা ছমছমে ঠিক ঘাড়ের ওপর। লুকাস নাশো শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ে শীতল খাম। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। লুকাস এক হাতে খামছে ধরে নেশোর বাহু। নেশো দিশেহারা হয়ে রিচার্ডকে খুঁজল। রিচার্ড এক কোণে নির্বিকার অবস্থানে দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে তাকিয়েছে সেই জায়গাটায় যেখানে সে মাথা ফেলে ঘুমাতো, যেখানে সে পার করেছে 12টা বছর। রিচার্ডের শরীরে রক্ত চলাচল তীব্র হয়ে ওঠে। অন্তরে আবারও এই আধার কুঠুরির আধার নামে। সমুদ্র নীল চোখে আজ আবারও রক্ত, চোয়াল কাঁপছে। এখানকার ঘটনা প্রবাহ সম্পূর্ণ অবগত হতেই হঠাৎই ন্যাশো লুকাস আবেগাপ্লুত হয়ে পড়ল। তারা ছুটে গিয়ে চাপড়ে ধরল রিচার্ডকে। ফ্যাসফ্যাসে আওয়াজে একটে বলে উঠল, এই আপনার সেই কালো অতীত যা আপনি কখনো সামনে আনতে চাইতেন না। ভয় পেতাম যে এই কালো অতীতটাকে। রিচার্ড অনর্থক হাসল, প্রাণহীন নির্জীব হাসি। সরে এলো ওরা। অতি আবেগে লুকাস হাতের পেট দিয়ে চোখ মুছতে মুছতে বলল, বস, আপনার সাথে আমাদের আরো আগে দেখা হলো না কেন? রিচার্ড হাসল, বলল, আগে দেখা হলে কি করতে? আপনাকে এই আজাবে কখনোই থাকতে দিতাম না। নেশো দৃঢ় চিবুকে বলল। রিচার্ড না হেসে পারল না। ঘাড় ঘুরিয়ে শূন্য দৃষ্টিতে চারদিক পুনরায় পর্যবেক্ষণ করে ফোঁস নিঃশ্বাস ফেলল। আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। রিচার্ডের কথায় লোকাস তপ্ত নিঃশ্বাস ফেলে। নেশো ভাবনাতীত গলায় বলল, কিন্তু ফাদার যে মিস এলিসাকে এখানেই লুকিয়ে রেখেছে সেটা জেমস জানলো কিভাবে? রিচার্ড রহস্য করে চাতুর্যের সহিত বলল, শত্রুর গুপ্ত খবর একমাত্র শত্রুর কাছেই থাকে। এলিজাবেথ নিখোঁজ আজ 27 দিন। 3 দিন হলো রিচার্ড ইতালিতে পা রেখেছে। এই 3 দিন সে মানুষ ছিল না, ছিল এক অগ্নিগর্ভ উন্মত্ত। সে নিজে হাঁটছে, ঘামছে, গর্জে উঠছে। রিচার্ড যে একসময় শুধু নির্দেশ দিত, এখন নিজে লোকজনকে জেরা করছে। শক্ত গোছে রিচার্ড পাগলের মতো আচরণ করছে। পাথর যেমন তার ব্যথা প্রকাশ করতে পারে না, কারণ তাকে সে ক্ষমতা দেওয়া হয়নি, তেমনিও রিচার্ড নামক এই ব্যক্তি ভেতরে ভেতরে দগ্ধ হয়ে প্রকাশ্যে ব্যর্থ। সে পাথরের মতো নিটল। সে শুধু চিৎকার করছে, রক্ত ছড়াচ্ছে, ছটফট করছে, কিন্তু কাঁদতে পারছে না। মেঘমেদুর আকাশে যেমন বজ্রপাত হয়, তেমনি তার ভেতরে প্রতিটি পাঁজরে পাঁজরে হয় ভাঙন। তবু আকাশের মতো তার চোখের কোল ঝাঁপিয়ে বৃষ্টি নামে না, প্লাবিত হয় না তার অন্তর্নিহিত কান্না। অভ্যন্তরীণ তোলপাড় সে একা বহন করে যাচ্ছে, কারণ সৃষ্টিকর্তা কেড়ে নিয়েছে তার কাছ থেকে সেই কোমল হৃদয়।
যে হৃদয়টা অল্পতেই ভেঙে পড়ত। নিঃশব্দ শহরের বুক চিরে ছুটছে এক পাগলা প্রেমিক, রিচার্ড। 3 দিন ধরে ঘুম নেই, খাওয়া নেই, মাথায় শুধু একটাই নাম, এলিজাবেথ। ভালোবাসা প্রকাশ করতে না পারা মানুষটাও এখন শুধু প্রেমিক নয়, এক উন্মাদ যোদ্ধা। ইতালির রাজপথে বৃষ্টি ভেজা অলিতে গলিতে রিচার্ড ছুটছে, পাগলের মতো নয়, ভালোবাসায় জ্বলতে থাকা এক অভিশপ্ত দেবতার মতো। কি না করেছে সে মেয়েটাকে খুঁজে পেতে। নিজের পুরো আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক নামিয়ে দিয়েছে রাস্তায়। সিসিলি থেকে রোম, প্রতিটি শহরে কন্ট্রোল রুম বসিয়েছে। শত্রু গ্যাংগুলোকেও এক রাতের চুক্তিতে নিজের অধীনে এনেছে। প্রতিটি বর্ডার পোস্টে নিজের লোক বসিয়েছে। শহরের প্রতিটি ক্যাসিনো, নাইট ক্লাব, বার, হোটেলে তল্লাশি চলছে গোপনে। যে ডাক্তার বেআইনি অস্ত্রোপচার করে তাদের ধরে জেরা করেছে। নিজের ফিক্সারদের পাঠিয়েছে পাসপোর্ট অফিস ভুয়া পরিচয়ের খোঁজে। সিসিটিভি অপারেটরদের ধরে বেসমেন্টে এনে জেরা করছে। নখ তুলছে, মুখ খুলছে। 1 সপ্তাহের মধ্যে 12টা অস্ত্রচক্র গড়িয়ে দিয়েছে, শুধু একটা নামের জন্য। ড্রাগ ডিলারদের সব রুট ব্লক করে দিয়েছে। যতক্ষণ এলিজাবেথের খোঁজ পায়, ব্যবসা বন্ধ। পুলিশ কমিশনারের মেয়ে গায়েব, যে বাধা দিচ্ছে তার বাড়ি উড়িয়ে দিচ্ছে রকেট লঞ্চার দিয়ে। নিজের গুন্ডাদের গাড়িতে শুধু এলিজাবেথের পোস্টার চেকপোস্ট বানিয়ে ফেলেছে পুরো শহরে। তার নিজের প্রাইভেট সাবমেরিন দিয়ে তল্লাশি চলছে উপকূলীয় টানেল। আকাশে ড্রোন নয়, হেলিকপ্টারে মাউন্ট করা স্নাইপার। যদি দেখা যায় তাহলে উদ্ধারে যাবে না, যুদ্ধে যাবে ডিরেক্ট। ব্যর্থতার বিক্ষুব্ধ অন্তরের গর্জনে রিচার্ড সজোরে ঘুষি চালায় সামনের স্বচ্ছ আয়নাটায়। ঝনঝন শব্দ তুলে ভেঙে পড়ে কাঁচ, ছড়িয়ে পড়ে মেঝেতে। ক্ষত স্থানে আর আগের মতো রক্ত পড়ে না, চামড়া ক্ষয়ে গিয়েছে বহু আগেই। এবার হয়তো জায়গাটাই পচে যাবে চিকিৎসাহীনতায়। 2 হাত যেন রক্তেই লিপ্ত, ঠিক যেমন তার অতীত, যেখান থেকে রক্ত কোনোদিনই সরেনি। রিচার্ড আবারও ডুব দিয়েছে তার পাপ সমুদ্রের গভীর অন্ধকারে। রিচার্ড এখন অবস্থান করছে ফাদারের ম্যানশনে, তার ব্যক্তিগত কক্ষে। চারদিকে ছড়ানো ড্রাগস, ভাঙা মদের বোতল আর এক ধরনের ঝাঁঝালো পচা গন্ধ, যা কোনো সুস্থ মানুষের সহ্য সীমার বাইরের জিনিস। রিচার্ড রক্তাক্ত হাতে মদ ঢেলে দেয় ক্ষতের উপর, তারপর ধরা হাতেই তোলেন একটা ইঞ্জেকশন, হিংস্রভাবে পুশ করে শরীরে। সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে ওঠে, চোখের তারা নিভে যেতে থাকে। পুরো পৃথিবীটা কেমন নিঃশব্দে নীলরঙে গলে যেতে থাকে চারপাশ থেকে। বস 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 বস। বাইরে থেকে ন্যাশো লুকাস অবিশ্রাম ডাকছে আর দরজায় ধাক্কাচ্ছে। ভেতর থেকে শুধু জিনিসপত্র ভাঙচুর শব্দ শোনা যাচ্ছে, আর রিচার্ডের চিৎকার। বন্য পশুর মতো চিৎকার করছে রিচার্ড। বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদগুলো চিৎকার রূপে বেরোয়। হৃদ। হঠাৎ চিৎকার থেমে যায়। রিচার্ড হন্তদন্ত হয়ে দরজা খুলে। লারাকে দেখতে পেয়ে 2 চোখ সজল হয়ে আসে। রিচার্ডের লোক লারাকে ইউএস থেকে তুলে নিয়ে এসেছে। রিচার্ডের অ্যাক্সিডেন্ট, এলিজাবেথ নিখোঁজ, এইসবের কিছুই জানত না লারা। সে তো সবকিছুর মায়ামোহ ছেড়ে আবারও দূরদেশে পাড়ি দিয়েছিল। ভেতরে ধ্বংসস্তূপ দেখে দীর্ঘশ্বাস ফেলল লারা। রিচার্ড চোখে ইশারা করতে সরে গেল ন্যাশো লুকাস। লারা ভিতরে প্রবেশ করতে রিচার্ড দরজা আটকে দেয়। রিচার্ড হঠাৎই খুব কাছে আসে লারার। তার নিঃশ্বাস আশ্রে পড়ছে লারার মোম ঢালা লালিত চেহারায়। রিচার্ড এই অকল্পনীয় পদক্ষেপে বুকের ভেতর অসহনীয় ব্যথার ঢেউ ওঠে আড়ষ্ট মেয়েটার। রিচার্ডের কণ্ঠে অনভ্যস্ত কোমলতা। সে ডাকল, লারা। বুকের ভেতর দুমড়ে মুচড়ে যায়, ওষ্ঠধায় কেঁপে ওঠে। ঈর্ষদুষ্ণ জল খেলা করে চোখের কোলে। রিচার্ড আর এগোলো না, খাযুক্ত কণ্ঠে বলল, লারা, ছলনার আশ্রয় নিচ্ছ? রিচার্ড নিঃশব্দে মাথা নিচু করে। লারা তাচ্ছিল্য করে হেসে বলল, লজ্জা করে না একটা মেয়ের জন্য আরেকটা মেয়ের কাছে ছলনার আশ্রয় নিতে? রিচার্ড নতশ্রী মুখ তুলে বিলম্বহীন জবাবে তীব্র কণ্ঠে বলল, না, করে না। প্রসঙ্গ যদি হয় সে, তখন একদমই করে না। লারা ছলছলে নয়নে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। রিচার্ড আবারও এগিয়ে আসে, ঘন ঘন নিঃশ্বাসের সাথে দুর্বল ভাঙা গলায় বলতে থাকে, লারা, I don't wanna force you. I beg you, please help Lara. She needs me. লারা চোখে পানি সমেত হাসল, গধূলির মতো নরম গলায় শুষ্ক অশ্রুর কারুকার্য। লারা বলল, 2 বার। এই নিয়ে 2 বার তুমি আমার কাছে হাত জোর করলে রিচার্ড। এই মেয়েকে কি তোমার কাছে এতই দামি যে তুমি রিচার্ড কায়নাত বারবার মাথা নত করছো? নিঃশ্বাস। লারা থমকে রিচার্ডের দিকে তাকায়। রিচার্ড আবারও বলল, আমার জীবনে তার উপস্থিতি নিঃশ্বাসের মতো অপরিহার্য। প্লিজ লারা, আমাকে সাহায্য করো। আমরা চাইলে ভালো বন্ধু হতে পারি। লারা নিজেকে আর ধরে রাখতে পারল না, ছুটে গেল রিচার্ডের কাছে। জড়িয়ে ধরতে চাইলে সরে যায় রিচার্ড। লারা কাঁদতে কাঁদতে বলল, রিচার্ড, আমি মরে যাব। প্লিজ আমার সাথে ছলনা করো না, শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য। মরে যাও, সবকিছুর বিনিময়ে হলেও আমার শুধু ওকেই চাই।
I want my wife, no matter what. অমুক সময় বহমান পেরিয়ে গিয়েছে আরো 15টা দিন। লারা নিত্যদিনের রুটিনের মতো আজও ল্যাপটপের সামনে বসে আছে। জেমসের কোনো নাম্বার তার কাছে নেই। সম্পর্কে তাদের দূরত্ব এতটাই ছিল, যোগাযোগ সূত্র বলতে ছিল শুধু একটি ইমেল। লারা 15 দিন ধরে মেল করে যাচ্ছে, তবে নেই কোনো সাড়া। সে ক্লান্তির ভারে নুয়ে পড়া আঙুলে চালিয়ে প্রতিদিনের মতো আজও লিখলো কিছু আবেগঘন কথা। সেলফিশ ড্যাড, তুমি কি এখনো মনে রেখেছো মম যখন মারা গিয়েছিল আমি কতটা কাঁদতাম? আমার সেই কান্না তোমাকে ব্যথা দিত, তাই তুমি বেশিক্ষণ বাড়িতে থাকতে না, অথচ মাঝরাতে চুপি চুপি এসে আমার মাথায় হাত বুলিয়ে যেতে। আমি ঘুমিয়ে থাকলেও বুঝতাম তুমি এসেছো, কিন্তু আমার ধারণা ছিল তুমি আমায় সহ্য করতে পারো না। আমি কতবার তোমায় কোলে উঠতে চেয়েছি, কিন্তু তুমি চুপচাপ পিছিয়ে যেতে। আমি তখন ভাবতাম তুমি আমাকে ভালোবাসো না। আমি কাঁদতাম, অভিযোগ করতাম, গ্র্যান্ডফার কাছে তোমার নামে কত যে নালিশ করতাম, তবুও তুমি আমাকে কোলে নাওনি। আজ বুঝি তুমি ভয় পেতে। গ্র্যান্ডপার কাছে তোমার নামে কত যে নালিশ করতাম, তবুও তুমি আমাকে কোলে নাওনি। আজ বুঝি তুমি ভয় পেতে। কিসের ভয় ছিল সেটা জানি না ঠিক করে, তবে হয়তো মমের মতো আমিও তোমার জীবনের ছায়া এসে তোমার শত্রুদের হাতে হারিয়ে যাব এই ভয়। ড্যাড, যদি আমি এটা বুঝতাম কখনোই তোমার উপর রাগ করতাম না। তুমি কি মনে রেখেছো ড্যাড, একদিন মেনশনে ফিরে আমাকে কাঁদতে দেখেছিলে? আমি তোমার একটা শোপিস ভেঙে ফেলেছিলাম, আর তাই মেয়েটা আমাকে মেরেছিল। তুমি যখন আমার গালে দাগ দেখেছিলে আগে তুমি সব ম্যাটদের মেরে ফেলেছিলে। আরেকদিন শুধু ধমক দিয়েছিলে বলে তুমি গ্র্যান্ডপাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিলে। আমি যত বড় হয়েছি তত তোমার চোখে ভয় বেড়েছে, আর আমার ভেতরে জমেছে অভিমান। শেষমেশ তুমি সেই ভয়ে আমাকে ইউএস পাঠিয়ে দিলে, আর আমি একরাশ অভিমান নিয়ে নীরবে চলে গেলাম। ড্যাড, তোমার সেই ছোট্ট লারাটি তখন খুব অবুঝ ছিল। সে অবুঝ না ভালোবাসা সবসময় জড়িয়ে ধরা নয়, কখনো কখনো নীরবে পাহারা দাও। আমি তোমাকে খুব মিস করি ড্যাড, প্লিজ ফিরে এসো। আমি শুধু তোমার বুকটাতে মাথা রাখতে চাই, আর একটুখানি কাঁদতে চাই তোমার ছায়ায়। এতে অনাদরের লারা। নিঃশ্বাস ভারী হয় লারার। অদ্ভুত নীল ব্যথা মরিয়া হয়ে উঠল। ভেতর থেকে আসা 2-1 লাইন আবারও লিখল। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সারা, আমি দিশেহারা পলকেই। অদ্ভুতপূর্বভাবে সঙ্গে সঙ্গে লারার কাছে একটি গুগল মিট লিঙ্ক আসে। লিঙ্কে ক্লিক করতে স্ক্রিনে জলজল করে উঠল জেমসের দুটো চোখ। সে অন্ধকার একটি কক্ষে, ব্যাকগ্রাউন্ডে কিছুই দেখা যাচ্ছে না। লারার চোখ দুটো ছলছল করে। জেমস কিছু বলতে যাবে, তখনই রিচার্ড পেছন থেকে এসে লারার গলায় ছুরি চেপে ধরে। লারা একটুও চমকালো না, নিষ্প্রিয় চোখে তাকিয়ে থাকে শূন্যে। জেমস ওপাশ থেকে গর্জে উঠল, ইউ মাদারফাকার, তোর সাহস কি করে হয় আমার মেয়েকে টোপ বানানো? লারা, তোমাকে এতটা নির্বোধ ভাবিনি আমি। ও তোকে ভালোবাসে না, হি ইজ জাস্ট ইউজিং ইউ বেটা। লারার বুকে এক ঝড় বয়ে যায়। সে চোখ বন্ধ করে নিঃশব্দে বলে, আই নো ড্যাড। লারার চোখের কোণ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রিচার্ডের ঠোঁটে ছায়া ফেলে ধূর্ত এক হাসি। ছুরির ফলা লারার গলায় আরো একটু চেপে ধরে। জেমস হিংস্র গলায় চিৎকার করে ওঠে, জারজের বাচ্চা, তুই আমার সব ছিনিয়ে নিয়েছিস। আমার সাম্রাজ্য, আমার ক্ষমতা, আমার পরিচয়, এমনকি আমার ফাদারকে, সব কেড়ে নিয়েছিস তুই। রিচার্ড শুধু ঠোঁট বাঁকায়। জেমস থামে না। ইউ অ্যাসহোল, ছুরি সরা আমার মায়ের গলা থেকে। লারা, ড্যাড আছে, কিছু হতে দেবে না তোমার। কুত্তার বাচ্চা সরা বলছি। রিচার্ডের চোখে জমে রহস্যের কুয়াশা। ধীর স্বরে বলল, Oh man, you know that? রিচার্ড কায়নাত কতটা ডেঞ্জারাস কাজের ব্যাপারে, আর কতটা ডেসপারেট জেতার ব্যাপারে। জেমস আবার গর্জে ওঠে, আমার মেয়ের একটা চুলো ছিঁড়লে তোর শরীর ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো। ছেড়ে দে বলছি ওকে। রিচার্ড ভুরু নাচিয়ে ঠোঁটে শীতল হাসি মেখে বলল, ডিল হয়ে যাক তবে। পরিত্যক্ত একটি হেলিপ্যাড, চারদিকে বিস্তীর্ণ নিরাপত্তা, শুধু আকাশে ঝলমলে রোদের ঝিলিক। রিচার্ড চুক্তি অনুযায়ী এসেছে একা, গার্ডহীন, অস্ত্রহীন। চেহারায় অদ্ভুত ধৈর্য আজ, অথচ চোখের গভীর এক অশান্ত ঢেউ। লারা দাঁড়িয়েছে ঠিক পাথরের মতো, চোখে মুখে না ভয়ের রেখা না রাগের উত্তাপ, শুধু এক শূন্যতা ওকে গ্রাস করে রেখেছে। হঠাৎ করে হেলিপ্যাডের গোলচক্রে থেমে দাঁড়ায় একটি হেলিকপ্টার। রিচার্ড মুহূর্তেই সতর্ক হয়। বুকের ভেতর অজানা সংখ্যায় গতি বাড়ায় হৃদস্পন্দন। কাতর হলো দৃষ্টি। হেলিকপ্টারের দরজা খুলে নামে এক মুখোশ পরা লোক, কানে ব্লুটুথ। সে নামতেই ভেতর থেকে বের হয় এক মেয়েকে। মেয়েটার নাম, মাথা ঢাকা, এক বিশাল কালো হিজাবে। মেয়েটির মুখ, গায়ের গঠন কিছুই দেখা যাচ্ছে না। রিচার্ডের কানেও ছোট ব্লুটুথ। ওপাশ থেকে শোনা যায় জেমসের কণ্ঠ, It's time to show reality, রিচার্ড কায়নাথ। রিচার্ডও ঠোঁট চেপে উত্তর দেয়, ইটস টাইম টু শো রয়্যালিটি, জেমস স্টোন।
তারপর হঠাৎ লারাকে সামনে ধাক্কা দেয় রিচার্ড। মুখোশ পরা লোকটাও সেই মেয়েটিকে সামনে এগিয়ে দেয়। দুপক্ষ ধূর পায়ে মাঝামাঝি এগিয়ে আসে। লারা একবার ফিরে নিষ্প্রিয় চোখে চেয়ে দেখে রিচার্ডকে। নাম না জানা এক কারণে তার চোখে পানি। একে বিদায়ের অশ্রু না আত্মত্যাগের। রিচার্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে সেই হিজাব পরা মেয়েটির দিকে সচকিত চোখে। তখনই আচমকা এক ধমকা বাতাসে সরে যায় মেয়েটির হিজাব। মুক্ত হয়ে পড়ে কাচের মতো চকচকে কালো চোখ। রিচার্ড সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, Lara, stop. It's not her. পাগলের মতো ছুটে গিয়ে লারার সামনে এসে দাঁড়ায়। লারা নিজেও হতবাক, স্তব্ধ। অপাশ থেকে ভেসে আসে জেমসের বিকৃত পৈশাচিক হাসি। রিচার্ড ক্ষোভে ফেটে পড়ে। আকাশ বাতাস কাঁপিয়ে তুলে বললে, কুত্তার বাচ্চা। জেমসের গলা হাসতে হাসতে বলে, তুই কি ভেবেছিস এত সহজে তোকে মুক্তি দিব? কত শত আগুনে পুড়ে তবে তোকে পেয়েছি আমি রিচার্ড কায়নাত। এই খেলা এখনো শেষ হয়নি। রিচার্ড খুব ভালো করেই বুঝতে পারে জেমস এই খেলা এত সহজে শেষ করবে না, এই বিরোধ মিটবে না। আজ প্রথমবারের মতো তার নিজেকে খুব ক্লান্ত লাগলো। রিচার্ডের মানসপটে ভাসতে থাকে সেই মেয়েটি, সেই মেয়েটির সর্বনাশা হাসি, ললিত কপাল, প্রন্ত ঠোঁট। তিক্ত এক শূন্যতায় খাখা করে উঠল ভেতরটা। রিচার্ড তপ্ত শ্বাস ফেলে সামনে এগিয়ে গেল। পাখির ডানার মতো দুহাত মেলে দিয়ে বলল, I am tired, James. Let's end the war. সমস্ত শত্রুতা তো আমার সাথে। Just kill me. Please let her alone. বাকশক্তি রহিত লারা বিস্ময় কাটিয়ে উঠে চিৎকার করে উঠল। হৃদ, এসব কি বলছো তুমি? রিচার্ড গ্রীবা ঘুরিয়ে লারার দিকে তাকালো। এক টুকরো নিখাদ হাসি দিয়ে বলল, পাথরের বুকে ফুটে ওঠা ফুলটাকে যদি আমি রক্ষা করতেই না পারি, তবে আমি কেমন প্রেমিক? রিচার্ড আবারও সামনে ফিরল। Shoot me. বলে বুক উজাড় করে দিয়ে চোখ নিঃশব্দে বুঝল। জেমস লোকটাকে নির্দেশ দিতেই সে শুট করলো। বিকট এক শব্দে কেঁপে উঠল চারিপাশ। হতচকিত রিচার্ড মেলে দেখতে পায় রক্তাক্ত লারা তার পায়ের নিচে পড়ে আছে। রক্তের রক্তিমা নদী বয়ে গিয়েছে নিমেষে। রিচার্ড শুনতে পাচ্ছে ওপাশ থেকে জেমসের আহাজারি। সেই লোকটা দ্রুত হেলিকপ্টার উঠে প্রস্থান করলো। রিচার্ড কান থেকে ব্লুটুথ খুলে ছুঁড়ে ফেললো। সে হাঁটু ভেঙে বসলো লারার সামনে। লারার দেহে তখনও প্রাণ আছে। বুকের ছোট সরু ছিদ্র থেকে অবিশ্রাম রক্ত বের হচ্ছে। বিদ্যুৎ স্পষ্টের মতো স্তব্ধ হয়ে আছে রিচার্ড। কণ্ঠনালীতে ষড়যন্ত্রের দলা পাকানো হয়েছে। তার পাষণ্ড বুকে মায়ের উদ্বেগ হয়। লারার মাথাটা রাখলো নিজের উপর, জড়িয়ে আসা কণ্ঠে বলল, এটা তুমি কি করলে, লারা? লারার শরীর বিদায় ঝাঁকুনি দিয়ে ওঠে। মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরে রক্ত চলাচল ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। লারা রক্তাক্ত হাতটা রাখলো রিচার্ডের হাতে। অস্পষ্ট স্বরে কাঁপতে কাঁপতে সে সাবধান করে বসলো। মিথ্যা হলেও একবার ভালোবাসি বলবে হৃদ? রিচার্ডের চোখে ভেসে ওঠে অসহায় এক ছায়া। দু চোখে জমে ওঠে ভারী জল। তবুও মিথ্যের আশ্রয় নেয়নি সে। লারার প্রার্থনা মাখা চোখ উপেক্ষা করে নিঃশব্দকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে গাড়ি দিকে ছুটে যেতে যেতে বলল, তোমার কিচ্ছু হবে না, লারা। তবে তার মতো লারাও আজ কথা রাখল না। এক বুক না বলা কথা অপূর্ণতার নিঃশ্বাস সারতে নিয়ে সে পাড়ি দিল দূর আকাশের পথে। অবচেতন হাতটা নিস্তব্ধ হয়ে ঝুলে পড়ল। রিচার্ডের পা থমকে যায়। স্তব্ধ হয়ে তাকায় লারার রক্তশূন্য মুখে। লারা মারা গিয়েছে আজ 17 দিন। হঠাৎ জেমসও কোথায় যেন হারিয়ে গিয়েছে, ঠিক যেমনভাবে হারিয়ে গিয়েছে এলিজাবেথ। রিচার্ড অকুল পাথরে পড়লেও নিজ স্তম্ভ থেকে সরেনি 1 ইঞ্চি। রিচার্ড লারার লাশটা পর্যন্ত জেমসকে নিতে দেয়নি। প্রেমের সমাধির পাশাপাশি লারার কবর খোঁড়া হয়েছে। মেয়েটা চিরস্থায়ীভাবে সমাধি হয়েছে সবথেকে বিশ্বস্ত মানুষটার পাশে। এই পৃথিবীতে সেই একমাত্র ছিল যে নিঃস্বার্থভাবে তাকে চেয়েছিল। ন্যাশো লুকাস নিচে লনে দাঁড়িয়েছিল চিন্তিত মুখে। হঠাৎ পোড়া গন্ধে এদিক সেদিক তাকাতেই দেখতে পেল রিচার্ডের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। ছুটে গেল ভেতরে। দরজাটা ভেতর থেকে আটকানো। তারা ধাক্কাতে থাকে জোরে জোরে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কণ্ঠস্বর ভেঙে যায় চিৎকার করতে করতে। উপায়ন্তর না পেয়ে লুকাস ন্যাশো উদ্যত হয় দরজা ভাঙার। লুকাস চোখে ইশারা করতে ন্যাশো দূরে সরে যায়। লুকাস যেই তার জলহস্তি পা দিয়ে দরজায় লাথি দিতে যাবে, তখনই দরজাটা খুলে যায়। রিচার্ড ভেতর থেকে বেরিয়ে আসে। রিচার্ডকে সুস্থ অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা। ছুটে গিয়ে জাপটে ধরল রিচার্ডকে। রিচার্ড ভুরু কুচকায়। তিরিখি মেজাজ দেখিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওদের। ডগডগে পায়ে নিচে চলে যায়। লুকাস ন্যাশো সচকিত চোখের মনোযোগল ঘুরিয়ে ভেতরে তাকায়। ড্রাগস আর অ্যালকোহলের বোতলগুলোতে আগুন জ্বলছে। পুনরায় স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা নিচে গেল। লুকাস রিচার্ডের পাশে বসে বিরস মুখে বলল, বস, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রিচার্ড নিকোটিনের ধোঁয়া শূন্যে ছেড়ে দিয়ে তেষ্টা নজরে লুকাসের দিকে তাকালো। ভুরু কুচকে বলল, কারণ? ন্যাশো বিরহ বেধুর মনে এক দৃষ্টিতে সামনের ধুমায়িত চায়ের কাপে তাকিয়েছিল। রিচার্ডের কণ্ঠে টনক নড়ল। ফিরে তাকালো তার দিকে। তার অতল স্পর্শী দৃষ্টি।
তৃষিত চোখে দেখে নীরবে শুধু দেখে যায় রিচার্ডের সে চওড়া মোমঢালা লালিত চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে এই কয়দিনে। 58 দিনের অনাহার অনিদ্রা নিঃস্বশূন্যতা ম্লান করে দিয়েছে বলিষ্ঠ দেহের শক্ত কাঠামো। সমুদ্র নীল চোখে জলজলা অন্তর্গত ভয়। নেশা গভীর নিঃশ্বাস টেনে বলল, আপনি মানসিকভাবে বিধ্বস্ত বস। আই থিঙ্ক নিড টু চেক আপে। ফাক অফ নাসো। পুরুষ মানুষের হাতে যেমন চুরি মানায় না, তেমনি রিচার্ড কায়নাতের ভাঙন মানায় না। আমি রিচার্ড কায়নাত, ভয়ঙ্কর নৃশংস নিকৃষ্ট। সবচেয়ে কঠিন জিনিস কিন্তু তাপে গলে বস, যেমনভাবে আপনি বলে যাচ্ছেন ম্যামের অনুপস্থিতিতে। রিচার্ড তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না। ক্লান্ত পথিকের মতো কাউচে গায়ে এলিয়ে দিল। নেশার ফোন আসলে সে নতজানু হয়ে সাইডে চলে যায়। লুকাস কোমল হৃদয়ের একজন মানুষ, আর কোমল হৃদয়ের মানুষ সবসময় চায় তারা যেমন সবসময় হাসি খুশি থাকে, তাদের আশেপাশের সবাই যেন হাসি খুশি থাকে। তারা অন্যের মন খারাপ মেনে নিতে পারে না। লুকাস রিচার্ডের দিকে স্নেহর্দ দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, মা ছোটবেলায় বলতেন মন খারাপের সময় সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে হয়। আপনার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কোনটা বস? লুকাসের কথায় রিচার্ড তার মনোজগৎ থেকে বেরিয়ে আসে। সে সোজা হয়ে বসল। শূন্য দৃষ্টিতে লুকাসের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিরাত গম্ভীর গলায় বলল, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে 3 ভাগে বিভক্ত। লুকাস প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে থাকে। তা দেখে এক টুকরো হাসি ফুটল রিচার্ডের ঠোঁটে। অতীতের কথা মনে হতেই হৃদয়ে উতলে ওঠে উষ্ণ ভালোবাসার ঢেউ। মানসপটে সেই সুখময় স্মৃতি তুলে ধরে ধরে স্বপ্নালু কণ্ঠে বলল, শুরু করলো। যেদিন প্রথম ওকে দেখেছি, সেদিন ফার্স্ট আমি অনুভব করলাম আমার ভেতর একটি কোমল হৃদয় আছে। ধুকপুক শব্দ আসছিল ভেতর থেকে, খুব সম্ভবত তারই জন্য। 2, যেদিন ওর প্রেগন্যান্সির রিপোর্ট হাতে পেলাম, কয়েক মিনিট আমি শুধু স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম। বিশ্বাস হচ্ছিল না রিচার্ড কায়নাতের অস্তিত্ব আসতে চলেছে। আমি যে বাপ হব সেটা তো আমি কখনো কল্পনাতেও আনিনি। সেই অবিস্মরণীয় দিনের মতো এত বড় ধাক্কা আমি কখনো খাইনি। 3, যেদিন প্রথম ওর মুখ থেকে ভালোবাসা শব্দটা শুনেছিলাম, তখন মুখ ফুটে কিছু বলার মতো ক্ষমতা আমার ছিল না। শুধু আমি আর খোদা জানতাম কতটা খুশি হয়েছিল হৃদয়। লুকাস খেয়াল করল কথাগুলো বলার সময় রিচার্ডের চোখ মুখ জলজল করছিল। রিচার্ড সে নিজে অনুভব করে ভেতরে হালকা লাগছে। লুকাস আবারও মুখ ফুটে কিছু বলতে যাবে, তখনই নেশো আসে, বলল, বস, মিনিস্টারের জ্ঞান ফিরেছে, আবার পাগলামি শুরু করে দিয়েছে। আমার বোধহয় এবার হসপিটালে যাওয়া উচিত। রিচার্ড তপ্ত নিঃশ্বাস ফেলে বাইরে তাকিয়ে থাকে। 3 দিন ধরে হাসপাতাল থেকে ফোন আসছে, প্রতিবারই সে নম্রভাবে এড়িয়ে যাচ্ছে, অথচ মনের ভেতরে যেন লোহার পাত গলে পড়ছে। তাকবীরের পতন সে চেয়েছিল ঠিকই, কিন্তু ভাগ্যের হাতে নয়, নিজের হাতে নির্মিত এক পরিণতির মধ্য দিয়ে। অথচ সব আয়োজন, সব প্রতিশোধের পরিকল্পনার পরও শেষ রক্ষার হলো না। উন্নত চিকিৎসার জন্য তাকবীরকে ইতালিতে নিয়ে এলেও চিকিৎসকের কাছে থামেনি। একটি পায়ের গোড়ালি কেটে বাদ দিতে হয়েছে। রিচার্ড চুপচাপ, অথচ ভেতরে যেন কিছু চিরতরে নিস্তব্ধ হয়ে গেল। ভেতর থেকে ভেসে আসছে আতঙ্ক, জাগানিয়া চিৎকার, চেঁচামেচি, হাহাকার। 3 জন নার্স মিলে চেষ্টা করেও সামলাতে পারছে না তাকবীরকে। অনেকক্ষণ ধরেই তাকে ঘুম পাড়ানোর ইঞ্জেকশন দিতে চাইছে তারা, কিন্তু ব্যর্থ। পাগলের মতো ছটফট করছে ছেলেটা, অস্থির শরীর, এলোমেলো চোখ, মুখে কেবল একটাই নাম, এলোকেশি এলোকেশি। পায়ের ব্যান্ডেজ ইতোমধ্যেই রক্তে ভিজে গেছে, তবুও তার হুঁশ নেই। করিডোরে দাঁড়িয়ে থাকা রিচার্ডের মুখ কঠিন হয়ে উঠল। চোয়ালে জমাট রাগ, পায়ের পদক্ষেপে গর্জন নিয়ে কেবিনের দিকে এগিয়ে যায় রিচার্ড। এক পলক আর না ভেবে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রিচার্ড কাছে যেতেই অর্ধপাগল তাকবীর তার 2 হাত ধরে আকতি মিনতি করে বলতে থাকে, তুই লুকিয়ে ফেলেছিস আমার এলোকেশিকে, তাই না? ভাই, কসম, 7 আসমানের উপর যে মালিক আছে তার কসম, আমি সরে যাব তোদের মাঝ থেকে। আমি তাকবীর দেওয়ার নেই আমি তোদের মাঝে। শুধু একটা বার ওকে দেখতে দে, আমি ওকে সুস্থ অবস্থায় দেখতে চাই। এলোকেশি অনেক ছটফট করছিল, আমাকে ডেকেছিল, আমি ছুটে গেলাম, কিন্তু ধরতে পারলাম না। আমার চোখের সামনে ওরা তুলে নিয়ে গেল। রিচার্ডের চিবুক ক্রমে শক্ত হয়ে যাচ্ছে শুধু। সে ঝাড়ি মেরে তাকবীরের হাত সরিয়ে দেয়। তাকবীর চিৎকার করে কাঁদছে আর অঝরে বলে যাচ্ছে সিলিংয়ের দিকে তাকে, আমার কেউ নেই গো এলোকেশি। তুমি কোথায় গেলে এলোকেশি? ফিরে এসো না, আমাকে এভাবে মেরো না তুমি। ফিরে আসো তুমি, প্লিজ একটুখানি কাছে আসো। একটু ছুবো না তোমায় আমি, কথা দিলাম। দূর থেকে শুধু বলে যাও তুমি ভালো আছো। যতটা ভালো থাকলে মানুষ অতীত ভুলে যায়। ঝাপসা দৃষ্টিতে হঠাৎ ভেসে উঠল এলিজাবেথের পদ্ম কোমল হাসি। সেই হাসি যেন বিষ মাখানো তীরের মতো গিয়ে বিঁধল তাকবীরের বুকে। ক্ষতে নতুন আঘাত।
অতিরিক্ত রক্তক্ষরণের জন্য শরীরও নেতিয়ে যাচ্ছে। চোখের সামনে এলোকেশি বসে আছে, নির্লজ্জের মতো হেসে যাচ্ছে। রাগ হয় তাকবীরের, চোয়াল শক্ত হয়। এত কষ্ট দিয়ে কেউ এভাবে হাসে? কিছুটা ঘৃণাও আসে ভেতর থেকে। এতটা স্বার্থপর কি আদৌ হওয়া সম্ভব? তাকবীরের চোখ আবারও বন্যা জলে প্লাবিত হয়। সে তীব্র বিতৃষ্ণায় এলোকেশের নির্লজ্জ বেহায়াপনা হাসির দিকে তাকিয়ে গলা ফাটিয়ে বলল, আজ আমি বলছি, সবার সামনে বলছি, তোমরা শুনে রাখো, প্রেম পাপ, প্রেম মানে স্বেচ্ছাকৃত মৃত, প্রেম ধ্বংস। ওই লোকেশী, তুমি ধ্বংসবতী। এবার আর নিজেকে সংযমে রাখতে পারল না রিচার্ড। চোখে উল্কার মতো ঝলক দিয়ে উঠল পৈশাচিক হিংস্রতা। ক্ষুব্ধ বাঘের মতো চেপে ধরল তাকবীরের কণ্ঠনালী, এতটাই শক্ত করে যে তাকবীরের শরীর শূন্যে ওঠে। নরপশুর মতো গর্জন দিয়ে বলল, খবরদার, আমার বউয়ের নামে একটাও বাজে কথা বলবি না, জিভ টেনে ছেড়ে ফেলবো। এই সুযোগে রিচার্ড নার্সদের চোখে ইশারা করলো। তারা মাপলাম কৌশলে তাকবীরের শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয়। সঙ্গে সঙ্গে তীব্র এক ঝাঁকি খেলো তাকবীরের শরীর। রিচার্ড ছেড়ে দিল তাকবীরের গলা। হঠাৎ তাকবীর জাপটে ধরল রিচার্ডকে। প্রথমবারের মতো ভাইকে জড়িয়ে ধরে অবুঝ আবদার করলো, ভাই, এই জীবনটা আর ভালো লাগছে না, আমাকে মরতে দে তোরা, আমি মরতে চাই, খুব ক্লান্ত আমি। চমকে উঠল রিচার্ড। অজানা উদ্বেগ চেপে বসলো ভিতরে। শরীরের রক্ত চলাচল তীব্র হয়ে ওঠে। তার কম্পিত দৃষ্টি ফেলল দুর্বোধ্য তাকবীরের উপর। পা যেন জামার বাঁধা ভারী সীসার মতো, নড়ছে না। বাহারটা ছুটে যেতে চাইছে, কোকড়া চুলের মসৃণ ভাঁজে। ক্রোধে রিচার্ডের চোয়াল কেঁপে ওঠে। তীব্র এক ধাক্কায় তাকবীরের মাথা বালিশের উপর ফেলে হনহনিয়ে বেরিয়ে গেল। না আশ্চর্য হয় রিচার্ডের এই আচরণে। মধ্যবয়স্ক লোকটার খুব মায়া হয় তাকবীরের মায়াভরা চেহারার দিকে তাকিয়ে। তাকবীরের ইতিমধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে। অস্পষ্ট স্বরে কি যেন গুনগুন করছে। লোকটা তাকবীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে ইতালিয়ান ভাষায় বলল, কষ্ট পেও না, সৃষ্টিকর্তার কাছে প্রে করো, তিনি নিশ্চয়ই তোমার কথা শুনবে। কারোর দোয়া ফিরিয়ে দেন না তিনি। তাকবীরের মানসিক অবস্থা ভালো না। সে নিজেও জানে না কি আচরণ করছে সে। তাকবীর আধো ঘুমে স্বগতোক্তিতে বিড়বিড়ালো, দোয়া ওদের জন্য? না, কখনো না, আমি কখনো ওদের মাফ করব না। আমার বদদোয়া ছায়ার মতো লেগে থাকবে এদের জীবনে চিরদিন। এই দুইটা মানুষ, একজন আমার রক্তের ভাই, আরেকজন আমার ভালোবাসা। ভাইয়ের ষড়যন্ত্রের কাঁটায় জড়িয়ে আমায় ছুঁড়েছে নরকে, আর সেই মেয়েটা ভালোবাসার আগুনে ফেলে আমায় পুড়িয়ে ছাই করে দিয়েছে। যেভাবে ওরা আমার মন ভেঙেছে, আমিও খোদার কাছে চাই খোদা যেন ওদের মনকেও সেই রকম ভেঙে দেয়। ওরাও কাঁদবে, ওরাও ছটফট করবে, ঠিক আমার মতোই। এভাবেই কিছুক্ষণ গুনগুন করতে করতে অবশেষে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল তাকবীর। পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি এক দীর্ঘ ফোঁস নিঃশ্বাস ফেলে নিঃশব্দে বেরিয়ে গেল। রিচার্ড তখনও দাঁড়িয়ে ছিল দরজার পাশে। সবটা শুনেছে সে। প্রতিটি কথার ভার তার ভুরু কুঁচকে দিয়েছে। হঠাৎ যেন মস্তিষ্কে বিদ্যুৎ খেলে গেল। চোখ দুটো লালচে হলো, কণ্ঠে ঝরে পড়ল শীতল দৃঢ়তা। রিচার্ড সঙ্গে সঙ্গে মোবাইল বের করে লোকাসকে ফোন করলো। কল রিসিভ হতেই প্রশ্ন ছুড়ে, জেমসকে শেষ কোথায় দেখা গিয়েছে? সিলিসি দ্বীপে বস। আমি এক্ষুনি আসছি, গেট রেডি বয়েজ। রিচার্ডের পায়ের নিচে করিডোর কেঁপে উঠল। লম্বা লম্বা কদম যেন আসন্ন ঝড়ের প্রথম থাক। মেট্রো স্টেশন, চারপাশে মানুষের ভিড় আর মেট্রো চাকা ঝনঝন শব্দে মুখর চারদিক। তাকবীর লেংচে লেংচে ক্রাচে ভর দিয়ে এগিয়ে এসে বসলো প্ল্যাটফর্মের নিচে। গা দিয়ে চুয়ে চুয়ে ঘামছে ঘাম। কাপা হাতে ধরে আছে এলিজাবেথের প্রিন্ট করা ছবি। আজ 7 দিন হলো হাসপাতাল থেকে পালিয়েছে সে। বিকেলে যখন নার্স তাকে লনে হাঁটাতে বের করত, একদিন আচমকা তাকবীর তাকে আঘাত করে ছিনিয়ে নেয় নার্সের ফোন আর মানিব্যাগ। মানিব্যাগে ছিল সামান্য কিছু টাকা। সেই টাকা দিয়েই প্রথমে এলিজাবেথের একটি ছবি সংগ্রহ করে তাকবীর। তারপর তা প্রিন্ট করে শহরের অলিতে গলিতে সেটে দিতে থাকে নিখোঁজের পোস্টার। 2 দিনের মাথায় সব টাকা ফুরিয়ে যায়। আর কিছু নেই তার, না মাথা গোজার ঠাঁই, না খাওয়ার ব্যবস্থা। তাকবীর তখন আশ্রয় নেয় মেট্রো স্টেশনে। রূপ নেয় এক আশাহত ভিক্ষুকের। দিনভর স্টেশনে বসে ভিক্ষা করে আর রাতভর এলিজাবেথের পোস্টার ছাপায়। সারাক্ষণ চেয়ে চোখ রেখে থাকে সেই নার্সের ফোনের পর্দায়, এ আশায় যদি কোথাও থেকে কোনো ফোন খবর আসে, যদি কেউ বলে তোমার এলোকেশিকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু না, ফোন আসে না, এলোকেশিও ফিরে আসে না। অবহেলায় দাড়িগুলো বেশ বেড়ে উঠেছে। স্বভাবের মতোই অবয়বটাও আজ পাগলের রূপ নিয়েছে। তাকবীর মেট্রোর একেবারে কিনারে গিয়ে দাঁড়ায়। হাতে জ্বলন্ত সিগারেট, চোখে অনাহারের খচখচে ছাপ। একটা মেট্রো এগিয়ে আসছে দ্রুত গতিতে। হাওয়ায় তার কুকড়ে যাওয়া চুলগুলো এলোমেলোভাবে উঠছে। চারপাশে চাকা ঝনঝন শব্দ। এই তো সুযোগ গলা ছেড়ে চিৎকার করার।
তাকবীরও তাই করলো। হঠাৎ দুহাতে চুল খামছে ধরে অন্ধকারে গলা ছেড়ে চিৎকার করতে লাগলো। আজও প্রতিদিনের মতোই কেউ শুনল না। তার চিৎকারটাও মিলিয়ে গেল মেট্রোর শব্দের ভেতরে। তাকবীর ক্লান্ত হয়ে নিচু হয়ে বসে পড়ল প্ল্যাটফর্মের একপাশে, হাঁপাচ্ছে। নিঃশ্বাসে বিষাদ আর ধোয়ার গন্ধ। ঠিক তখন একজোড়া কাপা কাপা হাত টেনে রাখে তার কাঁধে। চমকে উঠে তাকায় তাকবীর। সে লোকটা বয়োজ্যেষ্ঠ, নিঃসঙ্গ। প্রতিদিন ঠিক এই সময় স্টেশনে আসে, বসে থাকে অনর্থক। তাকবীর খেয়াল করেছে লোকটা খুব সহজেই মিশে যেতে পারে। এ কদিনে সে শুনে নিয়েছে তাকবীরের সমস্ত না বলা কষ্ট। আজও অমায়িক হাসি দিয়ে বললেন, 1 মিনিট জন্য আর কত অপেক্ষা করবে বাবা? যে হারিয়ে গেছে তাকে হারিয়ে যেতেই দাও, সেটাই উত্তম। তাকবীর কুয়াশাচ্ছন্ন চোখে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটার দিকে। দৃষ্টিতে বড্ড অবুঝপানা। শেষ টিকিট না পেয়ে ক্লান্ত হয়ে পড়া মানুষ যেমন গায়ে লিয়ে দেয়, ঠিক তেমন করে তাকবীর মাথা রাখলো পিতৃসম লোকটার উরুতে। নিদারুণ ভাঙা কণ্ঠে বলল, তার দেহে অন্যের স্পর্শ চিহ্ন দেখেও তাকে ছাড়তে পারিনি। আর আজ যখন সে নেই, আপনারা তাকে ভুলে যেতে বলছেন? যে ছিল আমার সব, তাকে ভুলে থাকা কি সম্ভব? কিভাবে বাঁচবো আমি বাঁচার উৎস ছাড়া? টুকরে উঠল সে। নিপাট ভদ্রলোক চমকে উঠলেন, আশ্বাস মাখা গলায় বললেন, পরপুরুষও কাঁদে। তাকবীর ক্লান্তের ভারে নুয়ে পড়া মাথা তুলল। ছলছলে চোখে তাকালো লোকটার বিস্ময় ভরা মুখের দিকে। কান্নার তোর বেড়ে গেল তার। ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, হ্যাঁ, ছেলেরাও কাঁদে। ছেলেরা যখন সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলে তখন তারাও কাঁদে, ভেঙে পড়ে, মরতে চায়। কিন্তু আমি মরতে চাই না। আমি শুধু আমার এলোকে শিখে চাই, আর কিচ্ছু লাগবে না আমার। ভিন্ন সংস্কৃতির লোকটা তাকিয়ে রইল তাকবীরের দিকে, চোখে এক অদ্ভুত বিস্ময়। ছেলেটা এভাবে কাঁদে কিভাবে? নিঃশ্বাস জড়ানো কণ্ঠে লোকটা বললেন, সে তো তোমাকে ভালোবাসেনি, তবু এতটা ভালোবাসা কেন? তাকবীর হালকা কাপা গলায় বলল, ভালোবাসা না পেয়েই আমার এই দশা। ভেবে দেখুন, পেলে কি হতো? মানব জীবন একটা সময় পর বুঝে নেয়। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তার দৃষ্টির আলিঙ্গনেই যদি হৃদয়ে ঢেউ ওঠে, তাহলে তার স্পর্শ পেলে আমি তো গলেই যেতাম। তাই তো তিনি সিদ্ধান্ত নিলেন তাকে দূরে রাখবেন। লোকটা চুপ করে গেল। কথাগুলোর ভারে বোধহয় শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। তিনি বেরিয়ে আসতে চাইলে এই গভীর কথার ঘূর্ণি থেকে হঠাৎ বলল, একটা গান হোক ইয়াংম্যান। তাকবীর চোখে জল ভেজা হাসিতে মাথা নেড়ে সায় দিল। প্রতিদিনের মতোই ভদ্রলোকের অনুরোধ, একটা গান। এই পৃথিবীতে যার আপন বলতে কেউ নেই যার কণ্ঠ শুনে দুঃখ বোঝে। তাই তো তাকবীর কখনো ফেরায় না তাকে। গান ধরল সে মন থেকে, ভেতরের তীব্র অনুভূতি থেকে। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখাইনি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল, আর হাতে হাত বেলায়। ভদ্রলোক প্রতিদিনের মতোই মুগ্ধতায় তাকবীরের কাজ চাপড়িয়ে বলল, তোমার গানের লাইনগুলো দিয়ে একটা উপন্যাস লেখা যাবে ইয়াংম্যান। তাকবীর হাসল, হেসে গায়ে লিয়ে দিল স্টিলের বেঞ্চিতে। ফাফা দৃষ্টিতে শূন্যে চেয়ে সে গান গাইতেই থাকলো। বাতে কভি না তো ভুলনা, कोई तेरे खातिर है जी रहा, जाए तू कहीं भी सोचना, कोई तेरे खातिर है जी रहा, तू जहाँ जाए महफूज हो, तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस दुआ, बातें कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा। সমুদ্র তটে সারি দিয়ে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত একদল সশস্ত্র মানুষ। প্রত্যেকের চোখে মুখে সতর্কতা, হাতে ঝলসানো অস্ত্র। উত্তাল সমুদ্র জলে ভাসছে অসংখ্য জাহাজ। দিগন্ত রেখা ছুঁয়ে যেন এক অশান্ত যুদ্ধ জাহাজ বহর। জেমসকে সর্বশেষ দেখা গিয়েছিল এই দ্বীপে।
রিচার্ড এখন নিশ্চিত এলিজাবেথ কোথাও এখানেই বন্দী, হয় স্থলে নয় জলে। শুরু হয়েছে চিরুনি তল্লাশি, জঙ্গলে নামানো হয়েছে বিশেষ বাহিনী, আর সমুদ্রে নিখুঁত অনুসন্ধানে ডুবুরির দল। গভীর জঙ্গল থেকে ভেসে আসছে কুকুরের চিৎকার, আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার, বাতাসে বেশি আছে আতঙ্ক আর আশঙ্কা। সমুদ্রের মাঝখানে একটি জাহাজে দাঁড়িয়ে রিচার্ড। 8 দিন ধরে রিচার্ড জলে এক মুহূর্তের জন্য ডাঙায় পা রাখেনি। সময় যত গড়াচ্ছে ততই তার ধৈর্যের বাঁধ ভাঙছে। রিচার্ডের পাশে নীরব উদ্বেগে দাঁড়িয়ে আছে লুকাস, তার চোখে চিন্তার ছায়া। হঠাৎ একটি নিউক্লিয়ার সাবমেরিন সমুদ্র পৃষ্ঠে ভেসে উঠল। রিচার্ডের ভুরু কুচকে চোখ থেকে দূরবীক্ষণ সরিয়ে লুকাসের দিকে তাকাতে লুকাস চোখ টেপল। বুকের ভেতর এক অজানা শঙ্কা দলা পাকিয়ে উঠল রিচার্ডের। লুকাস হেসে বলল, ভুল না হলে ম্যাম এটার ভেতরেই আছে। কিছুদিন আগে সমুদ্রের গভীরে পাঠানো সাবমার্সিবল ক্যামেরাতে প্রথমে সাবমেরিনটির অস্তিত্ব ধরা পড়ে। প্রথমে কিছুটা সন্দেহ থাকলেও পরবর্তীতে আরেকটু গভীরে পাঠানো রেকর্ডিংয়ে নিশ্চিত হওয়া যায় সাবমেরিনটি কোনো দুর্ঘটনার কারণে নয়, ইচ্ছাকৃতভাবে জ্যাম করে আটকে রাখা হয়েছিল যেন সেটি উপরে উঠতে না পারে। আশ্চর্যজনকভাবে ভেতরে কোনো পাইলটের অস্তিত্বও পাওয়া যায়নি। লুকাস তখনই ধারণা করে এলিজাবেথকে এটার মধ্যেই লুকিয়ে রাখা হয়েছে। তবে খবরটা সে তখনই রিচার্ডকে জানায়নি, চেয়েছিল সারপ্রাইজ দিতে। পরে কৌশলে পাঠায় বিশেষ রিমোট চালিত যান এবং প্রশিক্ষিত ডুবুরি দল, যারা সাবমেরিনে অক্সিজেন পৌঁছায়, হ্যাচ খোলে এবং উদ্ধার প্রক্রিয়া শুরু করে। সাবমেরিনটি যখন ভেসে ওঠে তখনই পুরো ঘটনাটা স্পষ্ট হয়। রিচার্ড অপেক্ষা করেনি এক মুহূর্ত। চোখ মুখে অভিব্যক্তি ফুটে ওঠার এবং ভাবান্তরের সুযোগ না দিয়ে সে সোজা সমুদ্রে ছাপিয়ে পড়ে। সাঁতরে গিয়ে পৌঁছায় সাবমেরিনের কাছে। ভাগ্য সহায় ছিল, হ্যাচটি খোলা ছিল। লুকাসের কৌশলী পরিকল্পনায় বিস্মিত হয়ে রিচার্ড নিঃশ্বাস আটকে সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সে ভেতর থেকে হ্যাচটি বন্ধ করে দেয়। বাকি পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ছুটে যায় তার নিজের পৃথিবীর কাছে, দুর্নিবার এক আকর্ষণে। নেশো সেদিন ঠিক বলেছিল, শি ইউ এনাফ স্ট্রং না, শি ক্যান সেভ হার সেলফ। এলিজাবেথ নিজেকে মুক্ত করতে না পারলেও পেরেছে নিজেকে বাঁচিয়ে রাখতে, শুধুমাত্র তার একটি কথার মাধ্যমে। জেমস কবে এলিজাবেথকে মেরে ফেলত, কিন্তু সে পারেনি। সে তার অজান্তে এলিজাবেথের বুদ্ধির ধোকায় পড়েছিল। এলিজাবেথের কথাটা ছিল এমন, তুই নিজেকে রাজা ভাবলে এই রাজ্যের রানী আমি। যদি নিজেকে সত্যিকারের রাজা প্রমাণ করতে চাস তবে আমাকে বাঁচিয়ে রাখ, আমার রাজা ঠিকই আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। যদি সে না আসে তার রানীর জন্য, তবে তোকে রাজা মেনে সারা জীবন তোর বন্দিত্ব করব আমি। সেই থেকেই শুরু এলিজাবেথের কারাবাস। সেদিন থেকে সূর্যের মুখ আর দেখা হয়নি। বাইরের জগৎ যেন এক বিস্মিত স্মৃতি। বুকে চেপে বসা অস্থিরতা আর ছটফটে মনটা শুধু জানতে চায় সে কেমন আছে, কিভাবে কাটছে তার দিন, নিজেকে কিভাবে সামলাচ্ছে। হঠাৎ দপ করে কিছু পড়ার শব্দে চমকে ওঠে এলিজাবেথ। তাকিয়ে দেখে রিচার্ড, চোখে বরাবরের মতো একরাশ কাতরতা, কণ্ঠটা কাঁপছে। সে তাকে ডাকে।